হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম। আজকে তোমাদের নেক্সট যে সেশন সেটা স্টার্ট করতে চলেছি। ইতিমধ্যেই তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম কিন্তু হয়ে গেছে, আর তোমাদের সেকেন্ড সামেটিভের প্রথম ক্লাস নিয়ে কিন্তু আজকে আমি হাজির হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এভাবেই কিন্তু তোমাদের রেগুলার ওয়াইজ ক্লাস আসবে। তাই প্রত্যেককে বলছি, যারা যারা এখনও নতুন দেখছো এই চ্যানেলটাকে বা যারা প্রথমবার দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ এর পরে সমস্ত ক্লাস একেবারে রেগুলার ওয়েতে আসবে। এর আগেও কিন্তু তোমাদের ক্লাস রেগুলার ওয়েতে এসেছে, তো এর পরেও কিন্তু সেম ভাবে আসবে। তো আজকে তোমাদের প্রথম যে লাইফ সায়েন্সের ক্লাস, তোমরা জানো তোমাদের সেকেন্ড সামেটিভের প্রথম চ্যাপ্টার হচ্ছে এই যে জৈবনিক প্রক্রিয়া। আর এই জৈবনিক প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। তারই প্রথম পার্ট যেটা উদ্ভিদ শারীরবিদ্যা, সেখানেই আমরা কি পড়তে চলেছি, সালোক সংশ্লেষ সম্পর্কে কিন্তু আজকে আমরা পড়তে চলেছি। তো এই সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে তোমাদের অনেক নাম্বারের কোশ্চেন আসে। আর এই জায়গাটা কিন্তু খুব একটা কনসেপচুয়াল জায়গা, যে জায়গাটা যদি তোমরা ভালো করে না বোঝো তাহলে কিন্তু আনসার করতে পারবে না। তো তোমাদেরকে একটা গ্যারেন্টি আমি তো দিচ্ছি যে তোমরা যদি এই ক্লাসটা পুরোপুরি করো, তোমাদের এই সালোক সংশ্লেষ রিলেটেড কোনো রকম কোনো ডাউট কিন্তু থাকবে না। প্রত্যেকের ফুল কনসেপ্ট কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। তো প্রত্যেককে বলবো একেবারেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখো। আর অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করে রাখো, কারণ এখানে তোমাদের ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং বেঙ্গলি সমস্ত ক্লাস কিন্তু রেগুলার ওয়েতে তোমাদের আসছে। তো চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক আমাদের ক্লাস। আজকে আমরা শুরু করছি সালোক সংশ্লেষ সম্পর্কে। তো প্রথমেই বলি, এই সালোক সংশ্লেষ কথাটার মানে কি, আমরা যে চ্যাপ্টারটা পড়তে চলেছি তার মানেটা কি। দেখো, আচ্ছা, এই শব্দটা প্রথম কে এনেছে? সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ শব্দটি প্রথম প্রচলন করেন বিজ্ঞানী চার্লস বার্নেস। ঠিক আছে, বিজ্ঞানী চার্লস বার্নেস। তো তিনি এই শব্দটার প্রচলন করেছিলেন। এই শব্দটার মানে কি? দেখো, এখানে দুটো কথা। সালোক সংশ্লেষ, সালোক সংশ্লেষ এর ইংলিশ টার্মটা যদি আমি বলি, ইংলিশ টার্মটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস। আর এই শব্দটা একটা গ্রিক শব্দ। ঠিক আছে, এটা একটা গ্রিক শব্দ। তো এখানে এই যে ফটো কথার অর্থ কি? ফটো মানে ওই যে আমরা সেলফি নিই, ফটো ক্লিক করি, ওই ফটো? একদমই নয়। ফটো মানে এখানে আলো। গ্রিক শব্দ ফটো কথার অর্থ হচ্ছে আলো। আর সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ করা বা কিছু তৈরি করা। ঠিক আছে, সিনথেসিস মানে সংশ্লেষ করা বা তৈরি করা। তাহলে এবার তোমরা বলবে, ম্যাম তাহলে মানে দাঁড়ালো আলো তৈরি করা। একদম নয়। ফটোসিনথেসিস মানে আলোর উপস্থিতিতে কিছু তৈরি করা। কি তৈরি করা হয়? দেখো, এই যে আলো খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান সালোক সংশ্লেষের ক্ষেত্রে, যার জন্য এর নামের মধ্যে কিন্তু আলো কথাটা উল্লেখ করা হয়েছে। আর সংশ্লেষ বলতে এখানে বোঝাচ্ছে খাদ্য সংশ্লেষ করার কথা। অর্থাৎ আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ যে খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য সংশ্লেষ করে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি সালোক সংশ্লেষ। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? সালোক সংশ্লেষ কথার অর্থ কি? সবুজ উদ্ভিদ আলোর উপস্থিতিতে, এবার শুধু আলো হলেই হবে না, আলোর উপস্থিতিতে আরো দুটো জিনিস, কি? জল এবং কার্বন ডাই অক্সাইড। জল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, আর কি আছে? গাছের মধ্যেই থাকে আরও একটা রঞ্জক কণা, যার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিলও কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আলোর উপস্থিতিতে জল এবং কার্বন ডাই অক্সাইডের সাহায্যে ক্লোরোফিল সমন্বিত উদ্ভিদ গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে। গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপাদন করে। এই প্রক্রিয়াকেই আমরা বলছি
সালোক সংশ্লেষ। তাহলে কি কি বললাম? তাহলে আমি যদি একটা জেনারেল ফর্মুলা দিই, দেখো এই ফর্মুলাটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। জেনারেল ফর্মুলা যদি দিই, কি কি লাগছে? ধরো এই একটা প্লান্ট, আমি এখানে ছবি এঁকে দেখাচ্ছি, দেখো খুব ভালো করে বুঝতে পারবে। এই ধরো একটা প্লান্ট, ঠিক আছে, এই হচ্ছে কি পাতা, ঠিক আছে। আচ্ছা, এবার এই সবুজ উদ্ভিদ, মাটির নিচে কি রয়েছে? নিচে ম্যাম মূল রয়েছে, গাছের রয়েছে তো, আচ্ছা গাছে মূল রয়েছে। তো এখানে এই গাছটার সালোক সংশ্লেষ বা খাদ্য তৈরি করার জন্য কি কি লাগছে? 1 নাম্বার আলো, যেটা ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব না। তাহলে এখান থেকে আলো আসছে, লাইট, এটা 1 নাম্বার। সেকেন্ড কি লাগছে আমাদের? পাতার মধ্যেই, বা শুধু পাতা বলবো না, উদ্ভিদের যত সবুজ অংশ রয়েছে, সেটা পাতা হতে পারে, সেটা কাণ্ড হতে পারে। কাণ্ডটা যখন গাছটা চারা গাছ অবস্থায় থাকে তখন সেটা কাণ্ড অবস্থায় থাকে, আর যখন সে পরিণত বৃক্ষে পরিণত হয় তখন তার বাইরে বাকল তৈরি হয়, যেগুলো মৃত কোষ, তো তখন কিন্তু সেখানে সালোক সংশ্লেষ হয় না। কিন্তু গাছের যে যতগুলো সবুজ অংশ রয়েছে, লাইক ফুলের বৃতি, সেখানেও সালোক সংশ্লেষ হতে পারে। যতগুলো সবুজ অংশ রয়েছে সেই স্থানে কি প্রেজেন্ট থাকে? আমরা এর আগে কোষ চ্যাপ্টার পড়ে এসেছি আগের সামেটিভে। তো প্লাস্টিড বলে একটা জিনিস আমরা পড়েছিলাম, যে গাছের কোষের মধ্যে যেখানে সবুজ অংশ সেখানে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ক্লোরোপ্লাস্ট যার মধ্যে কি থাকে? ক্লোরোফিল রঞ্জক থাকে। তো ধরে নাও এই পাতার কোষে কি রয়েছে? ক্লোরোপ্লাস্ট রয়েছে, বা ক্লোরোফিল, আমি শর্ট ফর্মে এরকমভাবে লিখলাম ক্লোরোফিল। তাহলে পাতার কোষে ক্লোরোফিল রয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার ইনগ্রেডিয়েন্ট। আর কি লাগছে? উদ্ভিদ মূল থেকে কি শোষণ করছে? উদ্ভিদ মূল থেকে জল শোষণ করছে। মাটির নিচে জল রয়েছে, তো মূল থেকে মাটি কি শোষণ, এই গাছ কি শোষণ করে? মূল দ্বারা জল শোষণ করে। তাহলে এখান থেকে এই মূলের বাইরে যে কোষ বা হেয়ারি স্ট্রাকচারগুলো রয়েছে, এখান থেকে কি হচ্ছে? জল প্রবেশ করছে। এই জল কি হচ্ছে? উদ্ভিদের পাতায় পৌঁছে যাচ্ছে। সব জল কি হয়ে যাচ্ছে? উদ্ভিদের পাতায়, মানে যেখানে সালোক সংশ্লেষ হবে সেই সমস্ত কোষে জলটা পৌঁছে যাচ্ছে। তাহলে জল পৌঁছে গেল, তাহলে এটা 3 নাম্বার উপকরণ। আর কি লাগে? আর লাগবে কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে প্রধান কাঁচামাল। কারণ যে খাদ্যটা তৈরি হবে সেই খাদ্যটা কিন্তু শর্করা জাতীয় খাদ্য, আর যে খাদ্যের মধ্যে কি কি থাকবে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টে উপাদান কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে বাতাস থেকে সে কি নিচ্ছে? বাতাস থেকে সরাসরি সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে। এটা হচ্ছে 4 নাম্বার উপাদান। তাহলে কি কি বললাম? 1 হচ্ছে আলো, 2 হচ্ছে ক্লোরোফিল থাকতে হবে, 3 হচ্ছে জল প্রয়োজন, আর 4 হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। এই 4টে জিনিস মিলে কি বানাবে জানো? এই 4টে জিনিস মিলে বানাবে খাদ্য, শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য, যেটাকে আমরা কি বলছি? যেটাকে আমরা বলবো গ্লুকোজ। এটাকে আমরা বলছি গ্লুকোজ। আর এই গ্লুকোজের সংকেত কি? গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। তার মানে একটা গ্লুকোজ মলিকিউলের মধ্যে 6খানা কার্বন থাকবে, 12খানা হাইড্রোজেন থাকবে, আর 6টা অক্সিজেন প্রেজেন্ট থাকবে। তাহলে এই যে 6টা কার্বন কোথা থেকে আসছে? এই কার্বন ডাই অক্সাইড থেকে আসছে। এই যে 12টা হাইড্রোজেন কোথা থেকে আসবে? জল থেকে আসবে। আর এই যে 6টা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটাই কিন্তু আসবে। তাহলে আমি যদি এই পুরো প্রক্রিয়াটাকে ফর্মুলার আকারে লিখি তাহলে কি হবে? তাহলে নর্মাল ফর্মুলাটা হবে এরকম: 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগবে, প্লাস 12 অণু জল লাগবে, ঠিক আছে। এবার এর মধ্যে কি কি যাচ্ছে? এর মধ্যে যাচ্ছে সূর্যালোক আর ক্লোরোফিল। সূর্যালোক মানে সূর্যের আলো, আর এদিকে ক্লোরোফিল। ক্লোরোফিলকে শর্টে CHL দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো ক্লোরোফিল, এইগুলো দিয়ে তৈরি হবে কি? তৈরি হবে C6H12O6, 1 অণু গ্লুকোজ, তার সাথে তৈরি হবে 6 অণু জল তৈরি হবে, আর 6 অণু অক্সিজেন তৈরি হবে। দেখো কিভাবে হচ্ছে। এখানে কার্বন কটা রয়েছে পুরোটুকুর মধ্যে? কার্বন রয়েছে 6খানা,
এই দেখো 6খানা কার্বন এখানে চলে গেল। তাহলে যে কার্বন ডাই অক্সাইড গৃহীত হচ্ছে বাতাস থেকে সেই কার্বন ডাই অক্সাইডই গ্লুকোজের কার্বন, ঠিক আছে, গ্লুকোজের কার্বন মলিকিউল তৈরি করছে। তাহলে গ্লুকোজের প্রধান উপাদান বা প্রধান কাঁচামাল কাকে বলা যেতে পারে? কার্বন ডাই অক্সাইডকে বলা যেতে পারে। ঠিক আছে, 6টা কার্বন হয়ে গেল। অক্সিজেন এই টোটালটার মধ্যে কতগুলো আছে? এখানে 6টা রয়েছে, এখানে 2টো। তাহলে পায়ে 2টো থাকলে আগেরটার সাথে গুণ করতে হয়। তাহলে 6 দুগুণে 12টা অক্সিজেন মলিকিউল এখানে রয়েছে, এখানে 12টা রয়েছে। আর এখানে দেখো অক্সিজেনের আগে কটা রয়েছে? 12টা রয়েছে, পায়ে কিন্তু কিছু নেই। তাহলে এখানে 12টা, এখানে 12টা, 24টা অক্সিজেন মলিকিউল আছে। এখানেও দেখো 24টা থাকবে। এই যে 6টা, এখানে রয়েছে 6টা, এখানে 6 দুগুণে 12টা। তাহলে 6 আর 6 12, 13 14, এখানে আর 6 দুগুণে 12, 12 12 24টা হয়ে গেল, অক্সিজেন মিলে গেল। এবার রইল জল পড়ে। 12 দুগুণে 24টা হাইড্রোজেন। হাইড্রোজেন কটা রয়েছে? এখানে 12টা, পায়ে 2, তাহলে 12 দুগুণে 24টা হাইড্রোজেন রয়েছে। এখানে দেখে নাও কটা হাইড্রোজেন রয়েছে। এই দেখো H12, গ্লুকোজের মধ্যে 12টা হাইড্রোজেন চলে গেছে, আর 6 দুগুণে 12, তাহলে 12 12 24টা হাইড্রোজেন মিলে গেল। তাহলে এই যে একটা গ্লুকোজ তৈরি করতে আমাদের কতটা কার্বন ডাই অক্সাইড লাগছে? 1 অণু গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের 6 অণু কার্বন ডাই অক্সাইড লাগছে, আর 12 অণু জল লাগছে, আর কিছু পরিমাণ সূর্যের আলো আর পাতার মধ্যে থাকা ক্লোরোফিল। এরা মিলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি করছে কি? খাদ্য। তাহলে এই খাদ্যটাই কি? সৌরশক্তি ছিল। সৌরশক্তিকে সে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করলো। এটা একটা রাসায়নিক পদার্থ গ্লুকোজটা, তাই না? তাহলে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? এক্ষেত্রে সৌরশক্তি কিসে কনভার্ট হলো? রাসায়নিক শক্তিতে কনভার্ট হলো, রাসায়নিক শক্তিতে কনভার্ট হলো। আর এই রাসায়নিক শক্তিটা উদ্ভিদের মধ্যে স্থিতিশক্তি হিসেবে কাজ করছে। মানে এটা কিন্তু একদিক ওদিকে চলাচল করে না, এটা কি হয়ে যাচ্ছে? স্থৈতিক শক্তি হিসেবে আবদ্ধ থাকছে। স্থৈতিক শক্তি গেল। আর যে জলটা তৈরি হলো, এই জলটা দেখবে উদ্ভিদে অতিরিক্ত যে জল না পাতার দ্বারা বাষ্পমোচন হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে, বাইরে গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে। আর যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনটাও কিন্তু উদ্ভিদ বাতাসে ত্যাগ করে দেয়, ঠিক আছে। এই যে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে তার সাথে সাথে উদ্ভিদ কি করছে? অক্সিজেনকে বাতাসে ত্যাগ করে দেয়, যার জন্য উদ্ভিদ দেখো কত ভালো, সে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে খাবার বানাচ্ছে আর অক্সিজেন ছাড়ছে। আর আমাদের কি দরকার? আমরা নিজেদের শ্বসন ক্রিয়া চালানোর জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, কারণ কার্বন ডাই অক্সাইড আমাদের জন্য ক্ষতিকারক। তাহলে উদ্ভিদ আমাদের হেল্প করছে, এতে উদ্ভিদেরও লাভ হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে, তাহলে আমাদের দুজনেরই হেল্প হচ্ছে। তো এইভাবে বাতাসে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে। কত ভালো একটা প্রসেস, তাই না? তাহলে আমরা খাবারও পাচ্ছি, আমাদের অদরকারি কার্বন ডাই অক্সাইডও গাছ নিয়ে নিচ্ছে। আবার শুধু অদরকারি জিনিসটাই নিচ্ছে না, দরকারি জিনিসটাও পরিবেশে তৈরি করে দিচ্ছে, কি না? অক্সিজেন, যেটা আমাদের জন্য দরকার, এবং বাতাস বিশুদ্ধকরণের জন্য অক্সিজেন ভীষণভাবে দরকার। তাহলে বোঝা গেল সালোক সংশ্লেষ কিভাবে হয়। তবে এই যে ছোট্ট একটা প্রসেস লিখেছি, কার্বন ডাই অক্সাইড জল মিলে খাবার হয়ে যাচ্ছে, এটা এতটুকু সময়ে কিন্তু হয়ে যায় না, অনেকটা সময় লাগে, সারাটা দিন টাইম লাগছে এই কাজটা করতে। আর এই কাজটা দুটো মেন পর্যায়ে কিন্তু ভাগ করা হবে। কি কি? একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। মানে সারা দিনের বেলায় যতক্ষণ সূর্যের আলো থাকছে ততক্ষণ উদ্ভিদ কি করছে? বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে যাচ্ছে, একভাবে নিয়ে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইডকে কি করছে? আবদ্ধ করছে কোষের মধ্যে। আবদ্ধ করার পর যখন রাতের বেলা আসছে তখন তো আর সূর্যের আলো আসছে না, তখন কিন্তু সে আর বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় না, তখন কিন্তু সেও আমাদের মতন, রাত্রিবেলা কিন্তু গাছও আমাদের মতন অক্সিজেন নেয় বাতাস থেকে আর কার্বন ডাই অক্সাইড বাইরে ত্যাগ করে দেয়। ওই জন্য কিন্তু রাতে গাছের তলায় দাঁড়াতে নেই, জানো তো? গাছের তলায় তুমি দিনের বেলা দাঁড়াতে পারো, রাতের বেলা দাঁড়ালে কি সেখানে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তো আমরা এই আলোক দশা, অন্ধকার দশা কিভাবে হচ্ছে, কখন খাবার তৈরি হচ্ছে, আলোক দশায় কি হচ্ছে, অন্ধকার দশায় কি হচ্ছে, এই সমস্তটা আমরা ডিটেলে বুঝবো। এখানে জাস্ট আমি একটা বেসিক ইন্ট্রোডাকশন বললাম পুরো চ্যাপ্টারের, ঠিক আছে। এবার আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস ডিটেলে ক্লিয়ার করতে করতে যাব। চলো তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে সালোক সংশ্লেষের স্থান, সালোক সংশ্লেষ হয় কোথায়। খুব ভালো করে দেখো, সালোক সংশ্লেষ মূলত যেখানে হবে সেটা হচ্ছে কি? উদ্ভিদের সবুজ অংশে, উদ্ভিদের সবুজ অংশে। কারণ আমরা পড়েছিলাম যে উদ্ভিদের মধ্যে
উদ্ভিদে যত কোষ থাকে সব কোষে প্লাস্টিড নামক একটা কোষ অঙ্গাণু প্রেজেন্ট থাকে। এই প্লাস্টিড আবার 3 প্রকার পড়েছিলাম, কি কি? একটা হচ্ছিল ক্রোমোপ্লাস্ট, একটা ক্লোরোপ্লাস্ট, আর একটা লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে? যেগুলো উদ্ভিদের কালারফুল রিজিয়ন, মানে ফলের ত্বক সেটা কালারফুল হয়ে থাকে, ফুলের পাপড়ি সেটা কালারফুল হয়ে থাকে। তো এই যেগুলো কালারিং পোর্শন সেই জায়গাগুলোর কোষে কি থাকবে? ক্রোমোপ্লাস্ট প্রেজেন্ট থাকবে। লিউকোপ্লাস্ট কোথায় থাকবে? উদ্ভিদের মূলে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যে জায়গাটা বর্ণহীন, কোনো কালার নেই, সেই জায়গায় থাকবে কি? লিউকোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে হচ্ছে আমাদের পাতার কোষে, অর্থাৎ যেখানে যেখানে সবুজ অংশ, শুধু পাতা বলবো না, পাতাটা তো প্রধান স্থান কারণ পাতা সবুজ হয়, তাছাড়াও ইয়াং যে কাণ্ড, সেই কাণ্ডের মধ্যে হতে পারে, বা ফুলের বৃতি হতে পারে, যে কোনো অনেক মূল দেখবে উদ্ভিদের আশেপাশে, মানে কাণ্ড থেকে অনেক মূল তৈরি হয়, যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল, সেখানেও হতে পারে। তো এরকম বেশ কিছু প্রাণীও রয়েছে জানো তো, যাদের মধ্যে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। তাহলে আমি এখানে উদ্ভিদের সবুজ অংশগুলোর নাম লিখি। এক হচ্ছে কি? পাতা, সবুজ কাণ্ড, ফুলের বৃতি, এগুলো তো হলোই। আর কি কি বললাম? কিছু কিছু জায়গায় ওই যে কিছু কিছু প্রাণীও সালোক সংশ্লেষ করতে পারে। এবার বলবে ম্যাম প্রাণীদের তো প্লাস্টিড থাকে না। কিছু কিছু প্রাণী ক্লোরোফিল সমন্বিত হয়, যেমন কি হয়ে যাচ্ছে? ইউগ্লিনা আর ক্রাইস্যামিবা, কিছু কিছু প্রাণী সালোক সংশ্লেষে সক্ষম। কি কি? ইউগ্লিনা আর ক্রাইস্যামিবা, এদের মধ্যে ক্লোরোফিল উপস্থিত থাকায় এরা সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু ব্যাকটেরিয়াও কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। কি কি ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে? এই নামগুলো কিন্তু পড়ে রাখবে, তোমাদের এমসিকিউ কোশ্চেনে আসতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়াও সালোক সংশ্লেষ করতে পারে, যেমন হচ্ছে রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস, ঠিক আছে। এই ধরনের ব্যাকটেরিয়াও কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। তাহলে আমরা কি কি পড়লাম? উদ্ভিদের সবুজ অংশ তো হবেই, কিছু প্রাণী পড়লাম সালোক সংশ্লেষকারী প্রাণী, কিছু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এদের মধ্যে কি হচ্ছে? সালোক সংশ্লেষ হয়। এবার উদ্ভিদের প্রধান অংশ আমরা যেটা নিয়ে পড়বো, সেই প্রধান অংশটা কি? পাতা। এখানে ছবিটা দেখতেই পাচ্ছ না, পাতার মধ্যে কিন্তু সালোক সংশ্লেষ হয়। আর পাতার মধ্যে কোন জায়গায় হবে? পাতার ক্লোরোপ্লাস্টে হবে। ক্লোরোপ্লাস্টের গঠনটা তোমরা নিশ্চয়ই জানো, তবু আরেকবার আমি একটু মনে করিয়ে দিচ্ছি একটা ক্লোরোপ্লাস্ট কেমন দেখতে হয়। আচ্ছা, এইখানে ছবিটা আঁকছি, এই ছবিটা ভালো করে দেখে নাও। চলো, একটা ক্লোরোপ্লাস্ট কেমন দেখতে হয়। বড় করে দেখাচ্ছি, এই ক্লোরোপ্লাস্টের গঠনটা খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, একই মাপের হয়ে গেল, যাই হোক এটা ডিলিট করে দিই। চলো, এই ধর একটা ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এটা একটা ক্লোরোপ্লাস্ট যাকে আমরা অর্ধেক কাট করেছি। ঠিক আছে, কেমন দেখতে হবে? এইরকম। এই ধর একটা ক্লোরোপ্লাস্ট, এটাকে আমরা কি করেছি? অর্ধেকটা, মানে এই সাইড দিয়ে ধরো অর্ধেকটা কেটে দিয়েছি, গোলাকার একটা অংশ। তো কাটলে আমরা এরকম অংশ দেখতে পাচ্ছি। কটা পর্দা এর? দুটো পর্দা দেখতে পাওয়া যায়। বাইরেরটাকে বলা হচ্ছে কি? বাইরেরটাকে বলবো বহিঃপর্দা, ভেতরেরটাকে বলবো অন্তঃপর্দা। এটা আমি মুছে দিলাম। বহিঃপর্দা, অন্তঃপর্দা, আর এর মাঝে যে ফাঁকা স্থানটা রয়েছে, এর মাঝে একটা ফাঁকা স্থান রয়েছে, এটাকে বলা হয় পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। ঠিক আছে, এর ভেতরে কি থাকে? ভেতরে একটা বড় প্রকোষ্ঠ দেখতে পাওয়া যাচ্ছে, এর মধ্যে একটা ধাত্র বা ম্যাট্রিক্স প্রেজেন্ট। এই ধাত্রটাকে বলা হয় স্ট্রোমা। ঠিক আছে, ভেতরে যে এইরকম তরল বা সাইটোপ্লাজমের মতো অংশ দেখতে পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে কি? স্ট্রোমা।
আর এই স্ট্রোমার মধ্যে অনেকগুলো প্লেট সমন্বিত অংশ দেখতে পাওয়া যায় গ্রিন কালারের। এই ধরো একটা প্লেট, এরকম পরপর অনেকগুলো প্লেট এরকমভাবে সাজানো থাকে। তো এই একটা প্লেটকে যদি আমি বলি, একটা প্লেট, এই একটা প্লেটকে আমরা কি বলবো? থাইলাকয়েড। কি বলছি? থাইলাকয়েড বলবো। আর এই পুরোটাকে কি বলবো? পুরোটাকে বলবো গ্রানা। পুরোটাকে কি বলবো? গ্রানা। একাধিক থাইলাকয়েড নিয়ে যে সংগঠনটা তৈরি হচ্ছে এটাকে বলছি গ্রানা। তো এইরকম গ্রানা ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেকগুলো প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এরকমভাবে গ্রানা অনেকগুলো প্রেজেন্ট রয়েছে। এরকমভাবে রয়েছে। আর এই গ্রানাগুলো আবার কিছু স্তর দ্বারা এরকমভাবে কানেক্টেড রয়েছে। এই স্তরগুলোকে আমরা কি বলবো? এই স্তরগুলোকে বলবো স্ট্রোমা ল্যামেলি। এগুলোকে কি বলবো? স্ট্রোমা ল্যামেলি। ঠিক আছে, স্ট্রোমা ল্যামেলি। আরও কিছু জিনিস থাকে, সেগুলো আমাদের যদিও দরকার নেই, তাও যে বলে দিই, এর মধ্যেও কিছু ডিএনএ প্রেজেন্ট থাকবে, এর মধ্যে কিছু রাইবোসোম প্রেজেন্ট থাকবে, আরও কিছু ধাতব পদার্থ এর মধ্যে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো এই পুরোটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্টের গঠন। এটা হচ্ছে কি? একটা ক্লোরোপ্লাস্টের গঠন। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়া হতে দেখতে পাওয়া যাবে। তো এই ক্লোরোপ্লাস্টের কোন জায়গায় কি হয়? আমি একটু আগে বললাম না, এই যে পুরো প্রসেসটা, সালোক সংশ্লেষের পুরো প্রসেসটাকে দুটো ভাগে ভাগ করা যায়। সালোক সংশ্লেষের পুরো প্রসেসটাকে কটা ভাগে ভাগ করা যায়? দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আলোক দশা, আর একটা হবে অন্ধকার দশা। আলোক দশা আর অন্ধকার দশা। দেখো আলোক দশা কোন জায়গায় হবে? এই যে গ্রানা, এই গ্রানা, এটা আমি সানলাইটের চিহ্ন দিয়ে দিলাম। দেখো এই গ্রানার মধ্যে কি হচ্ছে? আলোক দশা। এটা মাথায় রাখবে। আলোক দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। এই গ্রানার মধ্যে হবে আলোক দশা। আর অন্ধকার দশা কোথায় হবে? অন্ধকার দশা হবে এইটার মধ্যে, স্ট্রোমার মধ্যে। ঠিক আছে, এইখানে হবে ডার্ক রিয়াকশন বা অন্ধকার দশা। কোথায় হচ্ছে? স্ট্রোমার মধ্যে হচ্ছে। বোঝা গেছে? আর খাদ্যটাই স্ট্রোমার মধ্যে তৈরি হচ্ছে। তাহলে গ্রানায় আলোক দশা, খাদ্য তৈরি হবে অন্ধকার দশায় বা স্ট্রোমায়। তাহলে এইভাবে ক্লোরোপ্লাস্টের মধ্যেই দুটো ঘটনা ঘটে। আর ক্লোরোফিল কোথায় থাকে? বিগ কোয়েশ্চেন। ক্লোরোফিলটা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট তো বোঝালেন। এই যে থাইলাকয়েড দেখালাম না, এই থাইলাকয়েডগুলো কিন্তু দুটো আবরণী বেষ্টিত। ঠিক আছে, মাঝখানটা ফাঁপা থাকে। গাড়ির টায়ার দেখেছো তো কেমন থাকে? গাড়ির টায়ার মাঝখানটা ফাঁকা, কিন্তু ওপরে বাইরে এরকম একটা মোটা স্তর দেখতে পাওয়া যায়। তো বাইরের একটা আবরণী, ভেতরের একটা আবরণী, ঠিক তেমন। আর মাঝখানটা ফাঁকা, ওই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। ঠিক আছে, মাঝের ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। আর এই যে পর্দা, এই পর্দার মধ্যে কি থাকে? ক্লোরোফিল রঞ্জক। ধরো এখানে অনেকগুলো ক্লোরোফিল মিলে একটা সিস্টেম তৈরি করে ফেললো। সিস্টেমটাকে বলা হয় ফটো সিস্টেম। কি বলবো? ফটো সিস্টেম। ফটো মানে আলো, আর সিস্টেম মানে তন্ত্র, যেখানে অনেক কিছু একসাথে প্রেজেন্ট থাকে। তাহলে ফটো সিস্টেম মানে যে সিস্টেম বা যে তন্ত্র আলো গ্রহণ করতে পারছে তাদেরকে বলা হয় ফটো সিস্টেম। তো এরকম ফটো সিস্টেম দুখানা থাকে, একটা ফটো সিস্টেম 1, একটা ফটো সিস্টেম 2। তাহলে এইটাকে বলছি ফটো সিস্টেম 1 আর এইটাকে বলছি ফটো সিস্টেম 2। তো প্রত্যেকটা থাইলাকয়েডের পর্দার মধ্যে, এখানে তো আমি একটা থাইলাকয়েড দেখালাম, এখানে প্রত্যেকটা থাইলাকয়েডের পর্দায় এরকম দুটো করে ফটো সিস্টেম প্রেজেন্ট রয়েছে। আর এক একটা ফটো সিস্টেমের মধ্যে অনেকগুলো ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, এই সমস্ত কিছু প্রেজেন্ট একসাথে গুচ্ছাকারে থেকে এরকম ফটো সিস্টেম বানাচ্ছে। যারা কি করতে পারে? যারা সূর্যের আলো বা ফোটন কণা সেটাকে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তাহলে এরা অ্যাকচুয়ালি ওই আলোটাকে গ্রহণ করছে বলে এই পুরো গ্রানার মধ্যে দেখো এই ফটো সিস্টেম প্রেজেন্ট। তাহলে এই জন্য গ্রানার মধ্যে কি হচ্ছে? আলোক দশা সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা সালোক সংশ্লেষ বেসিক জিনিসটা বুঝে গেছি। আর সালোক সংশ্লেষের কোথায় অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষটা হয় সেটাও আমরা বুঝে গেছি। তাহলে এবার পদ্ধতিতে ঢোকা যাক।
পদ্ধতিতে ঢুকবো আর একটু উপকরণগুলো সম্পর্কে একটু ডিটেলে বলে দিই। চলো, তাহলে সালোক সংশ্লেষের প্রধান উপাদান দেখো আমি সবই বলে দিয়েছি। প্রধান উপাদান হয়ে যাচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল, আরও একটা এখানে লিখতে হবে, না লিখলেই নয়, সূর্যালোক। ঠিক আছে, এইগুলো হয়ে যাচ্ছে কি, এগুলো হয়ে যাচ্ছে প্রধান উপাদান। আর কিছু সহায়ককারী উপাদান, এই সহায়ককারী উপাদানগুলো কিন্তু তৈরি হবে। ঠিক আছে, সালোক সংশ্লেষের সময় ক্লোরোপ্লাস্টের মধ্যেই তৈরি হবে। আর এগুলোর ফুল ফর্মগুলো আমাদের জানতে হবে। একটা হচ্ছে এডিপি, এডিপির ফুল ফর্ম কি, অ্যাডেনোসিন ডাইফসফেট, প্রত্যেকটার ফুল ফর্মগুলো পড়বে। তারপরে এনএডিপির ফুল ফর্ম কি, এনএডিপির ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এটা গেল এনএডিপির ফুল ফর্ম। আর ইউবিপির ফুল ফর্ম কি হয়ে যাচ্ছে, রাইবিউলোজ 1,5 বিসফসফেট। ঠিক আছে, এই যে তিনটে সহায়ককারী উপাদান আমরা যখন আলোক দশা পড়ব তখন দেখব এই উপাদানগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এই উপাদানগুলো তৈরি হবে যেগুলো অন্ধকার দশায় খাবার বানাতে সাহায্য করবে। তাহলে এই জিনিসগুলো তৈরি হয়, এগুলোর ফুল ফর্মগুলো একটু জেনে রাখবে। এগুলো হচ্ছে সালোক সংশ্লেষের সাহায্যকারী উপাদান। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসি সালোক সংশ্লেষে সহায়ককারী উপাদানের প্রত্যেকটার ভূমিকা। কার্বন ডাই অক্সাইড কি করে বললাম, দেখো আমি এগুলো অলরেডি বলে দিয়েছি, এবার শুধু লিখে দিই, তোমরা এই প্রত্যেকটা জিনিস নোট করে নেবে, তাহলে কিন্তু দেখবে এই প্রত্যেকটা নোট থেকে তোমাদের ফুল কনসেপ্ট রেডি হয়ে যাবে, বই পড়ার প্রয়োজনই পড়বে না। সালোক সংশ্লেষের উপাদানগুলোর ভূমিকা। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে নেয়, কার্বন ডাই অক্সাইডের উৎস হচ্ছে কি, বাতাস থেকে, বায়ুমণ্ডল থেকে কি করছে কার্বন ডাই অক্সাইড, সরাসরি গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড সরাসরি গ্রহণ করে, এটা হয়ে গেল উৎস। কার্বন ডাই অক্সাইড কি কাজ করছে, এর কাজ যদি বলি, এর কাজ হয়ে যাচ্ছে এটা যে গ্লুকোজ বানাচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ওই খাদ্যের প্রধান কাঁচামাল হিসেবে কাজ করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের কোষে আবদ্ধ হয়, এটি শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজের প্রধান কাঁচামাল হিসেবে কাজ করে, বোঝা গেল? এটা গেল কার্বন ডাই অক্সাইডের কাজ। এবার চলে আসছি নেক্সট, জল কি কাজে সাহায্য করে, ওই যে বললাম মাটি থেকে মূলরোম কি করছে, জল শোষণ করছে। তাহলে জলের উৎস কি, জলের উৎস হচ্ছে উদ্ভিদের মূল মাটি থেকে কৈশিক জল মানে হচ্ছে তোমার মাটির কণার মধ্যে যে সমস্ত জল আবদ্ধ থাকে সেই জলগুলোকেই উদ্ভিদ গ্রহণ করে, ওটাকে বলা হয় কৈশিক জল। তাহলে মাটি থেকে কৈশিক জল গ্রহণ করে জাইলেমের মাধ্যমে কোথায় পাঠাচ্ছে, জাইলেম মানে যে জল পরিবহন করে, জাইলেম কোষ। তো জাইলেমের এরকম একটা পাইপলাইন রয়েছে, আমি আগেও পড়িয়েছিলাম তোমাদের। তো এই জাইলেমের মাধ্যমে উদ্ভিদের সমস্ত কোষে পৌঁছে দেয়। তাহলে জলের উৎস বোঝা গেল। জল কি কাজে সাহায্য করে, কাজ যদি বলি, এই জল কি হচ্ছে, জল কিন্তু বিজারিত হচ্ছে, তাই না? জল বিশ্লিষ্ট হয়, অ্যাকচুয়ালি বিজারিত বলবো না, জল বিশ্লিষ্ট হয় কখন, আলোক দশাতে। তাহলে যখন আলোক দশা মানে আলো পড়ছে তখন কি হয়, জল বিশ্লিষ্ট হয়ে দুটো আয়ন তৈরি করে, জল বিশ্লিষ্ট হয়ে
আয়ন তৈরি করে। কি কি আয়ন তৈরি করে দেখো, জল মানে H2O, এটা তো জল। জল যখন ভেঙে যায়, মানে বিশ্লিষ্ট মানে ভেঙে যাওয়া, জল ভেঙে গেলে H প্লাস প্লাস OH মাইনাস এই আয়ন দুটো তৈরি করে। H প্লাস মানে হচ্ছে প্রোটন, আর OH মাইনাস মানে হচ্ছে হাইড্রক্সিল আয়ন। ঠিক আছে, তাহলে একটা প্রোটন একটা হাইড্রক্সিল আয়ন তৈরি করছে এই জল ভেঙে। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন, তোমরা তো ইলেকট্রন বোঝো না, ইলেকট্রন আর পরে উঠলে বুঝবে, কেমিস্ট্রিতে পড়বে। তো H প্লাস, এখানে প্লাস মানে এর একটা ইলেকট্রন কম আছে, প্রয়োজনের তুলনায় এর একটা ইলেকট্রন কম, কম থাকলে প্লাস। আর এই H এর মাথায় মাইনাস মানে এখানে একটা ইলেকট্রন বেশি আছে। ঠিক আছে, যার ইলেকট্রন বেশি হয়ে যায় প্রয়োজনের তুলনায় তাকে মাইনাস দেওয়া হয়, আর যার ইলেকট্রন কম থাকে তাকে প্লাস দেওয়া হয়। ঠিক আছে, এখানে প্লাস মানে কিন্তু বেশি না, এটা মাথায় রাখবে জাস্ট। তাহলে জল যখন ভাঙছে তখন এ একটা ইলেকট্রন বেশি নিয়ে নেয়, একটা ইলেকট্রন কম নিয়ে নেয়। আর যেহেতু এর কাছে ইলেকট্রন বেশি, তো ক্লোরোফিল যখন ভাঙে না, ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল থেকে না ইলেকট্রন বেরিয়ে যায়, তখন ক্লোরোফিলের ইলেকট্রনের দরকার পড়ে যায়। আর সেই ইলেকট্রনটা দেয় কে? এই হাইড্রক্সিল আয়ন। তাহলে জল ছাড়া এই ইলেকট্রন দেওয়া সম্ভব হতো না ক্লোরোফিলকে, আর তার ফলে সালোক সংশ্লেষ এগোনো সম্ভব হতো না। তো এই কারণে জল কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করছে। ঠিক আছে, আর অক্সিজেন উৎপাদনেও সাহায্য করবে, কারণ এই যে হাইড্রক্সিল আয়ন এখান থেকে তো বেরিয়ে গেল, এখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। দেখো, ধরো আমি এটা 2 অণু জলকে যদি ভাঙি, এটা যদি আমি কয় অণু? 2 অণু জলকে ভাঙি, তাহলে এখানে কটা হবে? দুটো H প্লাস হবে, দুটো OH মাইনাস হবে না? তাহলে দুখানা OH মাইনাস মানে এর কাছে কটা ইলেকট্রন বেশি? দুটো ইলেকট্রন বেশি। তাহলে সেই দুটো ইলেকট্রন ধরো দিয়ে দিল, এ কি করলো? দুটো ইলেকট্রন দিয়ে দিল। যদি দুটো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এ কিসে পরিণত হবে? দুটো শুধু OH, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। ঠিক আছে, মানে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন, এতে পরিণত হলো মূলক, এটাকে বলা হয় মূলক। তাহলে এরকম হয়ে গেলে তখন এখান থেকে কি তৈরি হয় বলো তো? তখন এখান থেকে তৈরি হবে এক অণু জল, মানে H2O। দেখো এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, এই যে OH এর আগে 2, মানে দুটো হাইড্রোজেন আছে, তাই H এর মাথায় 2 লিখলাম। আর অক্সিজেন কটা আছে? দুটো, তার মধ্যে একটা অক্সিজেন এখানে লিখলাম, তাহলে আরও একটা অক্সিজেন থেকে যাচ্ছে। তাহলে সেই অক্সিজেনটাকে আমরা এইভাবে লিখতে পারি, হাফ O2। হাফ মানে কি? দেখো এই দুইটা এর সাথে গুণ হয়, তো গুণ করলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে একটা অক্সিজেন হয়ে যাচ্ছে। তো এরকম এই যে ইলেকট্রনটা দেওয়ার পর যে OH মূলকটা বা হাইড্রক্সিল মূলকটা থেকে যাচ্ছে, সেই হাইড্রক্সিল মূলক আবার জল বানায় আর কিছুটা অক্সিজেন বানায়, যেটা অ্যাকচুয়ালি বাষ্পীভূত হয়ে যাবে এই জলটা, আর অক্সিজেনটা কি হয়ে যাবে? বাতাসে ত্যাগ করবে, যে অক্সিজেনটা আমরা আর কি গ্রহণ করি। উদ্ভিদ তাহলে আমরা কি বললাম? সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর এইভাবে অক্সিজেনটাকে ছাড়ছে, জল ভেঙে এই অক্সিজেনটাকে বাতাসে ছেড়ে দেয়। বোঝা গেল? তাহলে জল কি কাজে সাহায্য করে? তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের কাজ পড়লাম, জলের কাজ পড়লাম। এবার দেখো সূর্যালোকের কাজ। সূর্যালোকের কাজ আমি আর কি বলবো, সূর্যালোকের উৎসও বলা যাবে না, সূর্যালোকের উৎস হচ্ছে সূর্য, আমাদের সূর্যি মামা, দেখতেই পাচ্ছ। তো সে কি করছে? সূর্যের আলো দিচ্ছে, পৃথিবীতে আসছে। আর সূর্যের আলোর মধ্যে কি থাকে? সূর্যের আলোতে উপস্থিত ফোটন কণা। এই ফোটন কণা উচ্চ শক্তি সম্পন্ন। ঠিক আছে, সূর্যের আলোতে উপস্থিত থাকে কি? ফোটন কণা। আর এই ছোট ছোট ফোটন কণাগুলোকেই কিন্তু ক্লোরোফিল অ্যাবজর্ব করে। ঠিক আছে, এই কণাগুলোকেই গ্রহণ করে আলো হিসেবে। তাহলে এই ফোটন কণা কি করছে? সূর্যের আলো, ফোটন কণা ক্লোরোফিল গ্রহণ করছে। এটাকে কে গ্রহণ করে? ক্লোরোফিল গ্রহণ করে উত্তেজিত হয়। উত্তেজিত কেন হয় ম্যাম? তোমরাও এই দুপুর গরমে প্রখর রোদে বাইরে গিয়ে দাঁড়াও একটু রোদ্দুরের মধ্যে, ফোটন কণা একটু তোমাদের মধ্যেও পড়ুক, দেখো তোমরাও কতটা এক্সাইটেড হয়ে যাও। যদি তুমি ঠান্ডা থাকতে পারো তাহলে বলো। ঠিক আছে, তো ক্লোরোফিলও এরকম কি করছে? সূর্যের ফোটন কণা শোষণ করে সে উত্তেজিত হয়ে পড়ে, আর যেই উত্তেজিত হয়ে পড়ে তো ইলেকট্রন রিলিজ হয়ে যায়, আর তখন ইলেকট্রনের ঘাটতি পড়ে যায়। আর সেই ঘাটতিটা কে পূরণ করবে? জল। তো তুমি রোদ্দুরে দাঁড়িয়ে থাকলে তোমার যে ডিহাইড্রেশন হয়ে যাবে, জল শরীর থেকে বেরিয়ে যাবে, তখন তুমিও জল খাবে, তাই না? রোদ্দুর গরমে আমরাও বেশি বেশি জল খাই। তো এই জন্য কিন্তু উদ্ভিদেরও জল প্রয়োজন। তুমি কোনো উদ্ভিদকে জল দিচ্ছ না, এদিকে এক্সপেক্ট করছো সে খাবার দেবে, তাহলে কিন্তু সেই এক্সপেকটেশন করা উচিত না। তাহলে ক্লোরোফিল কি করছে? সূর্যের আলোতে উপস্থিত এই ফোটন কণা অ্যাবজর্ব করে নিল। তাহলে এই হচ্ছে সূর্যালোকের কাজ। আর সূর্যের আলো ছাড়া কিন্তু ক্লোরোফিলকে ভাঙা যেত না।
আর ক্লোরোফিল না ভাঙলে খাবার তৈরিও সম্ভব হতো না, তাই সূর্যের আলোটা কিন্তু অবশ্যই দরকার। ঠিক আছে, চলো এরপর রয়েছে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী। দেখেছো আমার নাম চলে এসেছে, আমার নামও বর্ণালী। আর আজকে তোমাদের আমার নামের ডেফিনেশন বোঝাবো অ্যাকচুয়ালি বর্ণালী নামের মানে কি। তো বর্ণালী মানে হচ্ছে যে কি, দাঁড়াও তোমাদের দেখাই। আর তোমরা ছোটবেলায় পড়েছো না রামধনু বা রেনবো সম্পর্কে পড়েছো না? রেনবো কি সুন্দর দেখতে হয়, কি কি কালার থাকে বলো তো? এখানে তো বেগুনি কালারই দেখতে পাচ্ছি না। বেগুনি, চলো বেগুনির পর নীল, নীল, আকাশি, বেনি আ, তারপরে সহ কলা, সবুজ, হলুদ, তারপরে কমলা, আর তারপরে হচ্ছে লাল। এই যে যেটা তৈরি হলো, দেখো কি সুন্দর রেনবো এঁকেছি, কি দারুণ লাগছে। এই যে রেনবো, এটা কি? এটা অ্যাকচুয়ালি বর্ণালী। তাহলে ভাবো কতটা কালারফুল মানুষ আমি, তাই না? চলো তাহলে এই যে বর্ণালী রয়েছে, তো যে কোনো সাদা আলো, সাদা আলো কি বলো তো? সাদা আলো হচ্ছে এক প্রকার যৌগিক আলো। ঠিক আছে, সাদা আলো। তো সাদা আলোকে ভাঙলে এই 7টা রং পাওয়া যায়। কি কি? বেনিয়া সহকলা, এই 7টা কালার পাওয়া যায়। আর এই 7টা কালারকে দেখো, সূর্যের যে আলোটা আসছে না, ওটাও এক প্রকার যৌগিক আলো। এই যে আমাদের আশেপাশে যে লাইটস জ্বলছে, এই লাইটগুলো সব যৌগিক আলো। কি করে দেখবে? এগুলো, এই আলোটাকে ভাঙা যায় প্রিজমের মাধ্যমে। তো প্রিজমের মাধ্যমে তুমি যদি কোনো সাদা আলোকে পাস করো না, ওখান থেকে দেখবে 7টা আলো বেরিয়ে যাচ্ছে। কারণ এই যে প্রত্যেকটা আলো, প্রত্যেকের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, প্রত্যেকের গতিবেগ আলাদা, যার জন্য ওই প্রিজমের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন তাদের গতিবেগ কম বেশি হয়ে যাচ্ছে। কম বেশি হয়ে যাওয়ার দরুন প্রত্যেকে আলাদা আলাদা হয়ে পৃথক হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বায়ুতে যেহেতু এরকম কোনো প্রতিসারক মাধ্যম নেই, প্রত্যেকে একসাথে আসে বলে আমরা বুঝতে পারি না যে এতগুলো কালার আসছে। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকটা কালার রয়েছে, তো আমাদের উদ্ভিদ যখন সূর্যালোক গ্রহণ করে, আমাদের ক্লোরোফিল যখন সূর্যের ফোটন কণা গ্রহণ করে, তখন কি সবকটা আলোকেই শোষণ করে? তো এইটাই আমাদের জানার দরকার যে শোষণ বর্ণালী আর কার্য বর্ণালী বলতে কি বোঝায়। দেখো, স্পেকট্রোমিটার বলে একটা যন্ত্র আছে। কি যন্ত্র? স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার, এই যন্ত্রের সাহায্যে মাপা যায়, একটা লেখচিত্র প্রকাশ করা যায়, যে লেখচিত্রে বোঝা যাচ্ছে যে এই যৌগিক আলোর কতটা পোরশন উদ্ভিদ শোষণ করেছে। তাহলে আমি যদি গ্রাফটা তোমাদেরকে দেখাই, ধরো দাঁড়াও, এই ধরো গ্রাফটা, ঠিক আছে, এই ধরো এখানে গ্রাফটা দেখাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে এইটা ধরো বেগুনি কালার। ঠিক আছে, এটা হচ্ছে বেগুনি কালার, যেখানে আমি 400 ন্যানোমিটার থেকে স্টার্ট করছি। 400, 430, এভাবে 500, তারপরে 600, 670, এই জায়গাগুলো কি হয়ে যাচ্ছে 700, এগুলো হচ্ছে লাল কালার। তো যত এগোবে, যত তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, আস্তে আস্তে 2600 চলে যায়। হ্যাঁ, 2600 ন্যানোমিটার পর্যন্ত অতি লাল আলো পাওয়া যায়। তো এই শোষণ বর্ণালী দেখা যাচ্ছে বেগুনি কালারের এই জায়গা থেকে কি সালোক সংশ্লেষ স্টার্ট হয়ে যাচ্ছে। আর যখন নীল কালার আসছে তখন সালোক সংশ্লেষের হার ভালো হচ্ছে, আবার আস্তে আস্তে কমতে কমতে যখন লাল আলো আসছে তখনও সালোক সংশ্লেষের হার বেশি হচ্ছে, আবার পরে কমে যাচ্ছে। তো এই যতটা আলোতে সালোক সংশ্লেষ হচ্ছে, মানে অক্সিজেন রিলিজ হচ্ছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন রিলিজ হয়। তো যে আলোগুলোতে সালোক সংশ্লেষ হচ্ছে সেটাকেই বলা হয় শোষণ বর্ণালী। তাহলে আমার বেগুনি থেকে লাল পর্যন্ত প্রত্যেকটা আলোকেই কিন্তু উদ্ভিদ শোষণ করতে পারে, আর সেই আলোতে সালোক সংশ্লেষ সে করতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে, তো শোষণ বর্ণালী, তাহলে আমি এই 400 থেকে 700 ন্যানোমিটার এই পুরো আলোটাকেই শোষণ বর্ণালী বলবো। তবে কার্য বর্ণালী কোনটা? যে আলোতে সালোক সংশ্লেষের রেট বেড়ে যাচ্ছে, মানে ধরো আমি এই যে গ্রাফটা এখানে হাই দেখিয়েছি, এটা কোন আলো? এটা হচ্ছে নীল আলো। এই যে 430 থেকে এই জায়গাটায়, এটা হচ্ছে কি আলো? নীল আলো। আর এই যে 670 থেকে এই যে 700, এই জায়গাটায় আসে লাল আলো। দেখা যাচ্ছে নীল আলো আর লাল আলোতে সালোক সংশ্লেষ বেশি হচ্ছে, এই সময় বেশি পরিমাণ অক্সিজেন উৎপাদন হচ্ছে। তো কতটা অক্সিজেন উৎপাদন হচ্ছে তার উপর বেস করে বোঝা যায় যে খাদ্য কতটা বেশি তৈরি হচ্ছে। তাহলে নীল আলো আর লাল আলোতে সালোক সংশ্লেষের হার সর্বাধিক হয়, তাই এই দুটোকে বলা হচ্ছে কার্য বর্ণালী।
বোঝা যাচ্ছে? যে যতটা আলো শোষণ করছে সেটা শোষণ বর্ণালী, যতটা আলোয় সালোক সংশ্লেষ সর্বাধিক হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কার্য বর্ণালী। তাহলে বোঝা গেল তো বর্ণালী সম্পর্কে? চলো আচ্ছা, এবার চলে আসছি সালোক সংশ্লেষীয় রঞ্জক অর্থাৎ আমাদের ক্লোরোফিল। ক্লোরোফিল কতগুলো রয়েছে একটু আগেই বললাম। ক্লোরোফিল আমাদের মধ্যে রয়েছে 5 প্রকার। ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই, এই 5 প্রকার ক্লোরোফিল প্রেজেন্ট রয়েছে, যার মধ্যে প্রধান কাজ কে করবে? প্রধান কাজ করবে আমাদের মিস্টার ক্লোরোফিল এ। ঠিক আছে, ক্লোরোফিল এ হচ্ছে প্রধান কাজটা করবে, আর বাদ বাকিগুলোও কি সহায়ককারী রঞ্জক হিসেবে কাজ করবে। আর কিছু রয়েছে ক্যারোটিনয়েডস। এরা কি? এরা কিন্তু সরাসরি সালোক সংশ্লেষ করে না, সরাসরি সালোক সংশ্লেষ করে না। এরা কি? এরা আলো শোষণ করে, আলো, এরা আলো শোষণ করে ক্লোরোফিল এ তে স্থানান্তরিত করে। ক্লোরোফিল এ কে দিয়ে দেয়, আলোটা ট্রান্সফার করে দেয়। এটা হচ্ছে ক্যারোটিনয়েড অণুর কাজ। তো ওই যে বললাম না ফটো সিস্টেম, দেখো এটা একটা থাইলাকয়েডের পর্দা। এই থাইলাকয়েডের পর্দার মধ্যে ধরো একটা ফটো সিস্টেমকে আমি দেখাচ্ছি। এইটা ধরো একটা ফটো সিস্টেম। তাহলে এই ফটো সিস্টেমের মধ্যে কি থাকবে? এখানে ধরো রয়েছে ক্লোরোফিল এ, ঠিক আছে, এটা ক্লোরোফিল এ। তো ক্লোরোফিল এ ধরো বেশ কয়েকটা এখানে প্রেজেন্ট রয়েছে, ক্লোরোফিল এ রয়েছে অনেকগুলো, তারপরে বেশ কয়েকটা ক্লোরোফিল বি রয়েছে, কয়েকটা ক্লোরোফিল বি, কয়েকটা ক্লোরোফিল সি। তো এরকম সবগুলো মিলেই কিন্তু প্রেজেন্ট থাকে, আর লাস্টের দিকে কয়েকটা ক্যারোটিনয়েডস এরকম প্রেজেন্ট থাকবে। তো যখন সূর্যের আলো আসবে, সূর্যের আলোকে এখানে এরা গ্রহণ করে এদিক দিয়ে ট্রান্সফার করবে। প্রত্যেকে কি করবে? ট্রান্সফার করে কোথায় দিয়ে দেবে? হেড, কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র বলা হয় এ, ক্লোরোফিল এ কে দিয়ে দেবে। আর তারপর ক্লোরোফিল এ কি করবে? ইলেকট্রন ত্যাগ করে দেবে, ইলেকট্রন মুখ ত্যাগ করে দেবে উত্তেজিত হয়ে। তো একটা ফটো সিস্টেমের মধ্যে এই সমস্ত রঞ্জকগুলো একসাথে প্রেজেন্ট থাকে, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে কি ফটো সিস্টেম। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমরা পড়তে চলেছি সালোক সংশ্লেষ পদ্ধতি। এতক্ষণ আমরা সব বেসিক ইন্ট্রোডাকশন পড়লাম, বেসিক জিনিস পড়লাম কি হয় অ্যাকচুয়ালি, এইবার কিভাবে হয় সেটা আমরা বুঝবো। ঠিক আছে, আজকে আমার কথাটা বলতেও একটু কষ্ট হচ্ছে, যাই হোক একটু ঠান্ডা লেগে গেছে। চলো তাহলে সালোক সংশ্লেষ পদ্ধতি কিভাবে হচ্ছে দেখো। এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী ব্ল্যাকম্যান। বিজ্ঞানী ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষ পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করেছে। সালোক সংশ্লেষ পদ্ধতিকে দুটি পর্যায়ে ভাগ করেন। কি কি? একটা হচ্ছে কি, অন্য কালার দিয়ে লিখি, একটা হবে আলোক দশা, আর একটা হবে অন্ধকার দশা। এই দুটো দশায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া কমপ্লিট হবে। আলোক দশাতে কি হবে? প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি হবে। এক হয় কোথায়? গ্রানাতে। এটা কোথায় হবে? গ্রানাতে সম্পন্ন হবে। এই সময় কি কি তৈরি হবে? এই সময় তৈরি হবে এটিপি, যেটা খুব দরকার, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটা দেখো ট্রাইফসফেট ডাইফসফেট একই জিনিস, এখানে একটা ফসফেট বেশি, ডাইফসফেটে একটা ফসফেট কম। ডাই মানে দুটো, ট্রাই মানে তিনটে। এটিপি তৈরি হবে, এনএডিপি তৈরি হবে, এনএডিপিএইচ বিজারিত হবে, তো তাই জন্য হাইড্রোজেন যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এনএডিপিএইচ তৈরি হবে, এই জায়গায় কিছুটা অক্সিজেন তৈরি হবে, অক্সিজেন তৈরি হবে। এগুলো তৈরি হবে কখন? আলোক দশাতে এই জিনিসগুলো তৈরি হবে। আর অন্ধকার দশাতে আমাদের এক্সপেক্টেড খাবার গ্লুকোজ ফরমেশন হবে। এই জায়গায় কি তৈরি হবে? গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, গ্লুকোজ মানে C6H12O6।
তাহলে চলো পদ্ধতিগুলো এবার স্টেপ বাই স্টেপ বোঝার দরকার, খুব ভালো করে মন দিয়ে শুনবে প্রত্যেকে, কারণ আলোক দশার অনেকগুলো স্টেপ রয়েছে, স্টেপগুলোকে খুব ভালো করে মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। এমন কিছু কঠিন জিনিস নয়, তবে একটু মন দিয়ে শুনলেই সমস্তটা বুঝতে পারবে। তো আমি স্টেপ বাই স্টেপ একটা করে দশা বলছি। তো প্রথমে হচ্ছে এই যে আলোক নির্ভর দশা, সূর্যালোক আবদ্ধকরণ। প্রথম কি হবে? সূর্যের আলোকে আবদ্ধ করা। সেটা কিভাবে হয় আমি এইখানে বলছি, কোথায় বলি, একটা নতুন পেজ নিয়ে নিই, এখানে আমি পুরোটা দেখাচ্ছি। দেখো, এটা থাইলাকয়েডের পর্দা। আচ্ছা, থাইলাকয়েডের পর্দাটাকে এটা দিয়ে দেখাই, খুব ভালো করে বুঝবে। থাইলাকয়েডের যে পর্দাটা হয় না, পর্দাটা এরকম বেশ কিছু লিপিড, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লিপিড। একে নিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। দেখো, এই যে প্রত্যেকটা একটা গোল মাথা আর দুটো করে পা, এই যে জিনিসগুলো, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে লিপিড। আর এই লিপিডগুলো কোথায় থাকে? এগুলোকে বলা হয় ফসফোলিপিড। ঠিক আছে, আমি যদি একটাকে দেখাই, এইটা হচ্ছে কি একটা ফসফোলিপিড। এইটা হয়ে যাচ্ছে একটা ফসফোলিপিড। আর এই লিপিডগুলো কোথায় রয়েছে? দেখো, এই স্ট্রাকচারটা দেখো, আমি প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের কিচ্ছু বুঝতে অসুবিধা না হয়। চলো, চলো, এইটা হচ্ছে একটা থাইলাকয়েড। এটা কি? একটা থাইলাকয়েড। থাইলাকয়েড, ঠিক আছে। এই থাইলাকয়েডের মধ্যে, আচ্ছা, এই হচ্ছে একটা ফটো সিস্টেম, ঠিক আছে, এইটা একটা ফটো সিস্টেম, আর এই জায়গায় আর একটা ফটো সিস্টেম রয়েছে। এত ক্লিয়ার ডায়াগ্রাম কিন্তু বইতেও পাবে না, তাই এই ডায়াগ্রামের মাধ্যমে ভালো করে বুঝে নাও, পারলে এই ছবিগুলো খাতায় এঁকে নেবে। তো এটা একটা থাইলাকয়েড। থাইলাকয়েডের মাঝখানের ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? ফাঁকা জায়গাটাকে আমরা বলি লুমেন। ঠিক আছে, ফাঁকা জায়গাটাকে আমরা বলবো লুমেন। আর এইটা হয়ে যাচ্ছে কি, প্রথমটা ফটো সিস্টেম 2 PS2, আর এটা হয়ে যাচ্ছে ফটো সিস্টেম 1, ঠিক আছে, PS1। তাহলে এই দুটো করেই কিন্তু প্রেজেন্ট থাকে এক একটা থাইলাকয়েডে। প্রথমটাকে বলা হয় ফটো সিস্টেম 2, পরেরটাকে বলা হয় 1। যেটা ফটো সিস্টেম 2 সেটা কিন্তু P680 বলা হয়। কেন P680? কারণ এটা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে ম্যাক্সিমাম। তাহলে 680তেও লাল কালার আসে, হ্যাঁ, তারপরে 400 450 ওই টাইপে ওই জায়গাটায় নীল আলো আসে, তাহলে নীল আর লাল সবই শোষণ করতে পারে ম্যাক্সিমাম। আর PS1 এটাকে বলা হয় P700, এটা 700 ন্যানোমিটার পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, তাহলে এর মধ্যেও প্রচুর ক্লোরোফিল ABCDE, তারপরে ক্যারোটিনয়েড রয়েছে, এর মধ্যেও তাই রয়েছে, কিন্তু একটু সংখ্যা ডিফারেন্স থাকে, তার জন্য এই দুটো কিন্তু একটু আলাদা। তাহলে আমাদের এর উপাদান এখন পড়তে হবে না, যেটা তোমরা ক্লাস 11-এ উঠলে আরও ডিটেলে পড়বে। তো এই হচ্ছে ফটো সিস্টেম 2, এটা হচ্ছে ফটো সিস্টেম 1। তাহলে এই দুটো হচ্ছে ফটো সিস্টেম, মানে অনেকগুলো ক্লোরোফিলের রঞ্জক তন্ত্র। তো আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই অংশটাকে দেখিয়েছি, কারণ এই অংশগুলো না কি নিয়ে তৈরি হয় বলতো? এরকম লিপিডের মস্তক থাকে দুপাশে,
এরমভাবে লিপিডের মাথাগুলো এই জায়গায় থাকে আর লিপিডের পাগুলো এখানে থাকে, লিপিডের পাগুলো এইভাবে প্রেজেন্ট থাকে, আর তার মাঝে মাঝে এই প্রোটিন বা ইয়েগুলো থাকে। তো আমি ওই পর্দাটাকে এখানে কিন্তু বড় করে দেখিয়েছি। তাহলে ফটো সিস্টেমটাকে আমি এখানে দেখিয়ে দিই। ফটো সিস্টেমটা কোথায় থাকবে, এই যে এই জায়গায় একটা ফটো সিস্টেম থাকছে, ঠিক আছে, এটা একটা ফটো সিস্টেম, একটু বড় করেই আঁকি, ভেতরে তো লিখতে হবে। এটা একটা ফটো সিস্টেম, আর এই জায়গায় ধরো আর একটা ফটো সিস্টেম। ক্লিয়ার হয়েছে? এটা ফটো সিস্টেম 2, এটা ফটো সিস্টেম 1। তাহলে লিখে দিই এটা PS2, এটা হয়ে যাচ্ছে PS1। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে কিসের ছবি এঁকেছি বুঝতে পেরেছো তো? এইবার তাহলে পদ্ধতি স্টার্ট করব। এটা জাস্ট আমি ছবি দেখালাম যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে গ্রানা থাকে সেই গ্রানাগুলোর মধ্যে এক একটা প্লেট যে থাইলাকয়েড, এরকম থাইলাকয়েড পরপর পরপর আরও অ্যারেঞ্জ হয়ে থাকবে, দিয়ে গ্রানা তৈরি করবে। তো প্রত্যেকটা থাইলাকয়েডের মধ্যে এরকম দুটো করে ফটো সিস্টেম প্রেজেন্ট থাকে। তবে এই থাইলাকয়েডের পর্দার কিছুটা টুকরো এখানে আমি লিখেছি। তাহলে এর মধ্যে আরও বেশ কিছু প্রোটিন কমপ্লেক্স থাকে। কি কি প্রোটিন কমপ্লেক্স থাকে একটু বলে দিই। এই জায়গায় একটা প্রোটিন কমপ্লেক্স থাকবে যেটাকে বলা হয় প্লাস্টোকুইনোন, ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রোটিন কমপ্লেক্স। তারপর আরেকটা প্রোটিন কমপ্লেক্স প্রেজেন্ট থাকবে এই জায়গায়, এটাকে বলা হবে সাইটোক্রোম। তারপরে আরেকটা প্রোটিন কমপ্লেক্স থাকবে এই জায়গায়, এটাকে বলা হচ্ছে প্লাস্টোসায়ানিন। আরেকটা প্রোটিন কমপ্লেক্স কোথায় থাকছে, ফেরিডক্সিন, লাল এখানে করে দিই। এই প্রোটিনগুলো এইভাবে কিন্তু প্রেজেন্ট রয়েছে। তাহলে কোথায় কোথায় আঁকলাম, এইখানে একটা ফেরিডক্সিন করেছি। তো লিপিডের মধ্যে কিন্তু এই প্রোটিনগুলো থাকতে পারে, লিপিডের মাথায়, লিপিডের জায়গায়, ঠিক আছে। এখানে রয়েছে ফেরিডক্সিন, আমি লিখে দিচ্ছি প্রত্যেকটার নাম। এই জায়গায় কি রয়েছে, প্লাস্টোসায়ানিন, তার আগে রয়েছে ব্লু কালারের সাইটোক্রোম, সাইটোক্রোম, তার আগে রয়েছে প্লাস্টোসায়ানিন। ঠিক আছে, তাহলে আমি প্রত্যেকটা এবার লিখে দিই। দেখো PS2, এটা হচ্ছে PS2 থেকে এটা হচ্ছে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোকুইনোন। তারপরে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে সাইটোক্রোম, CYT, সাইটোক্রোম। আর এটা হয়ে যাচ্ছে কি প্লাস্টোসায়ানিন, PC। আর এটা হয়ে যাচ্ছে কি ফেরিডক্সিন, FD। এই ছবিগুলো কিন্তু প্রত্যেকে এঁকে নেবে, এই ছবিগুলো বইতে আঁকা নেই কিন্তু তোমাদের। তাহলে এখানেও সেম, সাইটোক্রোম, FD, ফেরিডক্সিন, তার মধ্যে এখানে কি রয়েছে PC, প্লাস্টোসায়ানিন, PQ, প্লাস্টোকুইনোন। কি কি থাকে বোঝা গেল? এইগুলো প্রোটিন কমপ্লেক্স, এই প্রোটিন কমপ্লেক্সগুলো লিপিডের মধ্যে গেঁথে থাকে যে কোনো পর্দার মধ্যে। তো এখানে এই প্রোটিনগুলো প্রেজেন্ট রয়েছে। চলো এবার আলোক দশা স্টার্ট করা যাক। আমি একটা একটা করে এখানে প্রত্যেকটা পয়েন্ট বলবো, এই পয়েন্ট ওয়াইজ একটা একটা করে পয়েন্ট ওই ছবির মধ্যে ক্লিয়ার করব। ভালো করে দেখো। প্রথম পয়েন্ট বলছে সূর্যালোক আবদ্ধকরণ, মানে সূর্যের আলোকে আবদ্ধ করা। সেটা কিভাবে হয় দেখো। তাহলে এখানে সানলাইট বা সূর্যের আলো যখন আসছে, এখান থেকে সূর্যের আলো যখন আসছে, কে অ্যাবজর্ব করলো এই সূর্যের আলোকে? ফটোসিস্টেম 2, কিন্তু ফটোসিস্টেম 2-তে আলো এলো। ফটোসিস্টেম 2-তে আলো আসার পর এখান থেকে কি হয়ে যাবে, ক্লোরোফিল ভাঙবে, আমি বলেছিলাম না? ক্লোরোফিল এখান থেকে কি হয়ে যাবে, ভেঙে গিয়ে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেবে। তাহলে এখান থেকে কি করলো, সে দুখানা ইলেকট্রন ত্যাগ করে দিল উত্তেজিত হয়ে। তার মানে PS2 এর কাছে এখন ইলেকট্রন কম। তাহলে এই লুমেনে এই জায়গায় কি রয়েছে, জল রয়েছে। এই জায়গায় কি হবে, এই জায়গায় জল ভাঙবে, জল ভেঙে তৈরি হবে H+, আর এদিকে তৈরি হবে OH-। ঠিক আছে, এই OH-, ধরো অনেকগুলো জল ভাঙছে, দুটো জল ভাঙলে কি হয়ে যাবে, দুটো H+, দুটো OH-। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, দুটো ইলেকট্রন তোমার চলে যাবে PS2 এর কাছে।
তাহলে এখানে জল ভেঙে 2 অণু জল ভাঙলো, 2 অণু জল ভেঙে তৈরি হলো 2H প্লাস প্লাস 2OH মাইনাস। এই 2OH মাইনাস থেকে দুটো ইলেকট্রন চলে গেল কোথায়? PS2 এর কাছে, কারণ দুটো ইলেকট্রনে বের করে দিয়েছে, তাই এখানে ঘাটতি হয়ে গেছে। দুটো ইলেকট্রন দিয়ে দিলে এ হয়ে যাচ্ছে 2OH, যেখান থেকে কি তৈরি করছে? 1 অণু জল আর হাফ অণু অক্সিজেন। এটা তো আমি বলে দিয়েছি জল ভাঙার ওই জায়গাটায় কিভাবে হচ্ছে। তো এই লুমেনে এই ঘটনাটা ঘটলো, আর এদিকে উত্তেজিত হয়ে ক্লোরোফিলের ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে ক্লোরোফিলের ইলেকট্রন বাইরে কি করছে দেখা যাক। ক্লোরোফিলের ইলেকট্রন বাইরে কি করছে, তাহলে এখানেও আমি সেম জিনিস এই পর্দার মধ্যেও দেখাচ্ছি। এখানে হচ্ছে লাইট আসলো, এখান থেকে ক্লোরোফিল বেরিয়ে কোথায় চলে গেল? প্লাস্টোকুইননের কাছে চলে গেল। প্লাস্টোকুইনন এবার কি করবে? ইলেকট্রনটাকে গ্রহণ করলো। এখানেও একটা বিক্রিয়া হয়, যদিও তোমাদের এতটা ডিটেলসে নেই। তো প্লাস্টোকুইনন কি করবে দেখো, বাইরের অতিথিকে কে কদিন কার বাড়িতে রাখতে দেবে? তোমার বাড়িতে ধরো দুদিন কেউ এলো, হ্যাঁ, দুদিন কোনো রিলেটিভ যার অবস্থা খারাপ, খেতে পারছে না, তো তুমি 2 দিন রাখবে, 3 দিন রাখবে, 10 দিন রাখবে, তারপরে একটা সময় বলবে তোমার ব্যবস্থা করে নাও। কেউ কিন্তু সব সময়ের জন্য রেখে দেয় না। তো এই প্লাস্টোকুইনন কিছুদিন রাখলো, দেখলো ভালো, বুঝছি না, এ তো থেকেই যাচ্ছে, তো একে বের করে দিল। তাহলে ইলেকট্রন দুটোকে বের করে দিল। ইলেকট্রন দুটো এবার কোথায় চলে যাবে? এইবার ইলেকট্রন দুটো চলে যাবে সাইটোক্রোমের কাছে। ঠিক আছে, ইলেকট্রন দুটো কোথায় চলে গেল? সাইটোক্রোমে চলে এলো। প্লাস্টোকুইনন তাড়িয়ে দিয়েছে। সাইটোক্রোম আবার কি করবে? সাইটোক্রোম ইলেকট্রনটাকে কিছুদিন রাখলো সেম ওয়েতে, কিছুদিন রাখবে, রাখার পর দিয়ে দেবে প্লাস্টোসায়ানিনকে। তাহলে পরপর একটা থেকে আর একটা কমপ্লেক্সে সে চলে যাচ্ছে। তাহলে দুটো ইলেকট্রন প্লাস্টোসায়ানিনে চলে গেল। এবার প্লাস্টোসায়ানিন বলছে না, আমিও রাখতে পারবো না। কাকে দিয়ে দিল? দুটো ইলেকট্রন দিয়ে দিল PS1কে, ফটোসিস্টেম 1কে দিয়ে দিল। এবার এই যখন সাইটোক্রোম থেকে এদিকে আসে না, তখন এখানে একটা বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এখানে একটা বিক্রিয়া ঘটে। কি বিক্রিয়া ঘটে? এই জায়গাটায় তখন আমি এখান থেকে এটা অ্যারো দিয়ে দেখাচ্ছি। ADP অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত হয়, ATP-তে রূপান্তরিত হয়। কারণ এখান থেকে একটা ফসফেট কি হয়ে আছে? জুড়ে যাচ্ছে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হচ্ছে এই জায়গাটায়। ADP থেকে ATP তৈরি হয়, ক্লিয়ার? আচ্ছা, এবার PS1 বলছে ওর কাছে ইলেকট্রনটা এলো। এবার PS1 তো নিজেও একটা ফটোসিস্টেম, সেও তো আলো শোষণ করবে, তাই না? স্বাভাবিক, সেও তো আলো শোষণ করবে। এ তো এমনি একটা ফটোসিস্টেম, এর তো আলো গ্রহণ করার ক্ষমতা রয়েছে, তাহলে এও তো লাইট অ্যাবজর্ব করছে। তাহলে নিজেই উত্তেজিত, আমি এমনি হট টেম্পার, তার মধ্যে আবার কেউ এসছে, মানে কি দরকার? তখন আরও মাথা গরম হয়ে যাবে, স্বাভাবিক। তো এর এক্সাইটেশন স্টেজ বা উত্তেজনাটা আরও বেড়ে যাবে। তখন এ কী করবে? এও নিজের ইলেকট্রন দুটোকে বের করে দেবে। এও কি করলো? ইলেকট্রন বার করে দিল, দুটো ইলেকট্রন। খুব রেগে গেছে, উত্তেজিত হয়ে ইলেকট্রন বার করে দিয়েছে। এই ইলেকট্রন কোথায় চলে গেল? ফেরিডক্সিনে। ফেরিডক্সিনের মধ্যে গিয়ে দেখা গেলে ফেরিডক্সিন যৌগের মধ্যে একটা জিনিস থাকে। কি থাকে? আচ্ছা, এটা লিখে দিই এখানটায়। এখানে ইলেকট্রন চলে গেছে। ফেরিডক্সিন যৌগের মধ্যে থাকে NADP। কি থাকে? নিকোটিনামাইন অ্যাডেনাইন ডাইফসফেট, ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে এর মধ্যে রয়েছে NADP। এই NADP এবার কি হবে? বিজারিত হবে। কিভাবে বিজারিত হবে? দেখো এখানে O2H+টা কিন্তু বসেছিল, 2H+, সে তো বেরোতে পারছে না। দুটো প্রোটন কি করবে? এই প্রোটন দুটো কি করলো বলো তো? এই প্রোটন দুটো, এই যে 2H+ বসেছিল, এই 2H+ চলে গেল কোথায়? এর কাছে, NADPর কাছে। তাহলে এই যে 2H+, এই 2H+ কোথায় চলে গেল? এই জায়গায় চলে এলো, যেখানে কি রয়েছে? NADP রয়েছে। তাহলে NADP রয়েছে, তার সাথে কি যুক্ত হয়ে গেল? 2H+ যুক্ত হয়ে গেল। আর এদিকে কটা ইলেকট্রন এসছে? দুটো ইলেকট্রন এসছে, তাই তো? তাহলে দুটো ইলেকট্রন, দুটো প্রোটন। প্রোটন বলছে প্লাস, মানে আমি কি বলেছিলাম? ইলেকট্রন কম, আর এখানে দুটো ইলেকট্রন এক্সট্রা ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমার কাছে এমনি টাকা পয়সা শর্ট আছে, তারপর যদি কেউ দিতে চায় তাহলে তো ভালোই না। তাহলে এখানে হাইড্রোজেনের কাছে ইলেকট্রন এমনিই কম, দুটো কম, আর এখানে দুটো ইলেকট্রন রয়েছে। তাহলে হাইড্রোজেন বলবে আমাকে দিয়ে দে।
দিয়ে এরা কি হয়ে যাবে, দুটো হাইড্রোজেনে রূপান্তরিত হয়ে যাবে, প্লাস মাইনাস কেটে গেল, ইলেকট্রন পেয়ে গেল মানে ও পুরো হাইড্রোজেনে রূপান্তরিত হয়ে গেল। তাহলে দুখানা হাইড্রোজেন, এই দুখানা হাইড্রোজেন কার সাথে যুক্ত হয়ে যাবে, NADP-র সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি দাঁড়ালো, NADPH, এইটা হয়ে গেল প্রোডাক্ট। কি হয়ে গেল এটা, প্রোডাক্ট। তাহলে এই NADP-র সাথে NADP প্লাস দুটো ইলেকট্রন প্লাস দুটো প্রোটন যুক্ত হয়ে তৈরি করলো NADPH2, ও সরি দুটো তো H2, ঠিক আছে, এইটা তৈরি করলো। বোঝা গেছে? তাহলে আমাদের প্রোডাক্ট কি কি তৈরি হলো, প্রোডাক্ট NADPH2 তৈরি হলো, প্রোডাক্ট অক্সিজেন তৈরি হলো, প্রোডাক্ট ATP তৈরি হলো। তিনখানা জিনিস আমরা পেলাম, এই পুরোটাকে বলছি আলোক দশা। তাহলে কি কি প্রোডাক্ট তৈরি হলো, প্রোডাক্ট তৈরি হলো অক্সিজেন, ATP, NADPH2। বোঝা গেল? এবার পয়েন্ট ওয়াইজ বলি কি কি হলো। সূর্যালোক আবদ্ধকরণ, সূর্যের আলো গ্রহণ করে এক্সাইট হওয়া, এইটুকু হচ্ছে সূর্যালোক আবদ্ধকরণ, ঠিক আছে। পরের পয়েন্ট, ক্লোরোফিলের সক্রিয়করণ, সূর্যালোককে গ্রহণ করলে এরা কি হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে সক্রিয় হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর সে ইলেকট্রন ত্যাগ করছে, এটাই হয়ে যাচ্ছে কি ক্লোরোফিলের সক্রিয়করণ, ঠিক আছে, এটা হয়ে গেল সক্রিয়করণ। নেক্সট কি আছে, ওহো এটা তো হয়ে গেল। নেক্সট জলের আলোক বিশ্লেষণ, যেই ক্লোরোফিল উত্তেজিত হয়ে ইলেকট্রন বার করে দিল, জলকে কি করতে হবে, জলের বিশ্লেষণ স্টার্ট হয়ে যাবে। তাহলে জলের বিশ্লেষণ, এই দেখো 3 নাম্বার পয়েন্ট, এই যে জলের বিশ্লেষণ, আমি কি 1 2 3 দিয়ে বুঝিয়ে দেবো কোনটা কি। এটা 1, ঠিক আছে। তারপরে ক্লোরোফিলের সক্রিয়করণ, এইটা 2। 3 নাম্বারে কি হচ্ছে, জলের বিশ্লেষণ, এই দেখো জলের আলোক বিশ্লেষণ, আলোর ফলে জল ভেঙে H+ OH- এ পরিণত হলো, এখান থেকে ইলেকট্রন PS2-তে চলে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 4 নাম্বার কি হচ্ছে, NADP+ এর বিজারণ, NADP+ এর বিজারণ 4 নাম্বার, এটা হয়ে যাচ্ছে 4 নাম্বার। আর এখানে ইলেকট্রনগুলো মুভ হওয়াটা তোমাদের আর এতটা বলেনি, ইলেকট্রনগুলো কি হয়েছে, এই যে ক্লোরোফিল থেকে বেরিয়ে সক্রিয়করণ হয়ে প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, প্লাস্টোসায়ানিন, এই তিনটের মাধ্যমে PS1-এ গেছে এবং PS1 থেকে ফেরিডক্সিনে গেছে। আমি কি প্রত্যেকটার নাম লিখে দেবো, এগুলো তোমাদের বইতেও লেখা থাকবে। PQ প্লাস্টোকুইনন, তারপরে CYT সাইটোক্রোম, আচ্ছা PC প্লাস্টোসায়ানিন, আর FD ফেরিডক্সিন, ঠিক আছে, এই চারটের নাম লিখে দিলাম। তাহলে এই চারটের মাধ্যমে বাহিত হয়ে FAD-র কাছে কি ছিল, NADP ছিল, সেই NADP-কে বিজারিত করে NADPH2 তৈরি করে দিল। তাহলে এই চারটে প্রসেস হয়ে গেল, আলোক বিশ্লেষণ হয়ে গেল, চারটে প্রসেস হয়ে গেল। হয়ে যাওয়ার পর অক্সিজেন উৎপাদন, অক্সিজেন কোথায় উৎপাদন হলো, দেখো অক্সিজেন উৎপাদন আর ফটোফসফোরাইলেশন, এই দুটো বলবো, অক্সিজেন উৎপাদন আর ফটোফসফোরাইলেশন। এই দেখো যে এখান থেকে ইলেকট্রন দিয়ে দিয়েছিল, এ কি করলো, অক্সিজেন তৈরি করলো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 5 নাম্বার, এই অক্সিজেন উৎপাদনটা হয়ে যাচ্ছে 5 নাম্বার। আর ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। ফসফোরাইলেশন মানে কি, ফসফেট যুক্ত হওয়া। কোথায় হলো ফসফেট যুক্ত, এই দেখো সাইটোক্রোম দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছিল না, তখন ADP অ্যাডেনোসিন ডাইফসফেট মানে দুটো ফসফেট, এখান থেকে তৈরি হলো অ্যাডেনোসিন ট্রাইফসফেট মানে 3টে ফসফেট। তাহলে একটা ফসফেট বাড়লো না, তাহলে এই বৃদ্ধি পাওয়াকে কি বলা হচ্ছে, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে। বৃদ্ধি মানে ফসফেট বেড়ে যাওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। কার মাধ্যমে বাড়লো, আলোর জন্য বাড়লো, তাই এটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এটা হয়ে যাচ্ছে 6 নাম্বার, ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরেছো, ফসফোরাইলেশন। তাহলে এই হয়ে যাচ্ছে তোমাদের আলোক দশা। এই সমস্ত আলোক দশা আশা করি তোমরা
বুঝতে পেরেছো? কারণ এতটা ক্লিয়ার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু তোমাদের বইতেও লেখা নেই। তো এই ডায়াগ্রামটা যেটা এখানে এঁকেছি, এই ডায়াগ্রামটুকু যদি তোমরা ভালো করে মুখস্থ রাখতে পারো, এই যেটুকু, তাহলে কিন্তু তোমাদের পুরো আলোক দশা মুখস্থ থাকবে। ঠিক আছে, তবে এখানে একটা কথা বলে দিই, হিল বিক্রিয়া বলে একটা টার্ম রয়েছে। হিল বিক্রিয়া বিজ্ঞানী রবিন হিল কি বলেছে, দেখো এখানে এনএডিপি যে বিজারিত হচ্ছে মানে হাইড্রোজেন যুক্ত হওয়া মানেই বিজারণ। দেখো এখানে হাইড্রোজেন যুক্ত হলো। তো বিজ্ঞানী রবিন হিল বলছে যে এইটা হচ্ছে হিল বিকারক, এটা ছাড়া মানে এ যদি বিজারিত না হয় তাহলে সালোক সংশ্লেষ হবে না। তো বাকি বিজ্ঞানীরা বললো এনএডিপি যে বিজারিত হচ্ছে তার প্রমাণ দাও। তো তিনি প্রমাণ দিলেন। কিভাবে প্রমাণ দিলেন দেখো, তিনি কিভাবে প্রমাণ দিলেন। বিজ্ঞানী রবিন হিল তিনি কি করেছিলেন, তিনি এইটা করেছেন, এনএডিপি হচ্ছে প্রাকৃতিক বিজারক। তাহলে এর জায়গায় একটা কৃত্রিম জিনিস নিয়েছে, বাইরে ঘটাচ্ছে তিনি বিক্রিয়াটা। বাইরে কি নিল, পটাশিয়াম ফেরোসায়ানাইড। ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড নিল কিসের উপস্থিতিতে, জলের উপস্থিতিতে। তিনি জল নিল, পটাশিয়াম ফেরোসায়ানাইড নিল। এটা কার জায়গায় নিল বলতো, এটা এনএডিপির জায়গায় নিল। এটা হচ্ছে কৃত্রিম হিল বিকারক। ঠিক আছে, বিজারক না লিখে বিকারক লিখি। এটা প্রাকৃতিক বিকারক আর এটা হয়ে যাচ্ছে কি কৃত্রিম বিকারক। কৃত্রিম বিকারক, তাহলে জল এই কৃত্রিম বিকারক, আর এর মধ্যে যদি দেখা যাচ্ছে সূর্যালোক আর ক্লোরোফিল দেওয়া হয়, সূর্যালোক আর ক্লোরোফিল দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ এই পটাশিয়াম ফেরোসায়ানাইড বিজারিত হয়ে গেল। তাহলে এটাকে ধরো 2A দ্বারা ডিনোট করা হয়, এ দ্বারা ফেরাস অক্সাইড বা ফেরাস সালফেট বা ফেরোসায়ানাইড ধরা হচ্ছে। তো এটা দেখা যাচ্ছে এখানে AH2 হয়ে যাচ্ছে, মানে এ ছিল যে যৌগটা আমি নিয়েছিলাম তার সাথে আবার দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে দেখছি, আর সেখান থেকে কি তৈরি হচ্ছে, সেখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে উপজাত বস্তুরূপে। তার মানে জলের সাহায্যে এবং সূর্যালোক ক্লোরোফিলের সাহায্যে কোনো বিজারক কোনো পদার্থ থাকলে সেটা কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে তিনি এটার সাহায্যে পরীক্ষা করে তিনি এটাই বোঝালেন যে এনএডিপি ওই জায়গায় থাকছে, তাহলে এনএডিপি কিন্তু জলের উপস্থিতিতেই বিজারিত হচ্ছে। এনএডিপির সাথে যে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেই হাইড্রোজেন দুটো কিন্তু জলের, এটাই তিনি প্রমাণ করলেন। তাহলে এইটা হচ্ছে কি হিল বিকারক। ঠিক আছে, সরি এটা প্রাকৃতিক বিকারক, আর এই পটাশিয়াম ফেরোসায়ানাইড এটা হয়ে যাচ্ছে কি হিল বিকারক। বিজ্ঞানী রবিন হিল এই এনএডিপির যে বিজারণ ঘটে আলোক দশার, এই যে 5 নম্বর যে রিয়াকশনটা, এনএডিপি 4 নম্বর রিয়াকশনটা, এনএডিপির বিজারণ যে ঘটছে, এটা বিজ্ঞানী রবিন হিল কিন্তু আবিষ্কার করেছিলেন। মনে থাকবে। তো এটাকে বলা হচ্ছে হিল বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া, আর এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড এটাকে বলা হয় হিল বিকারক। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের কাছে আলোক দশা ক্লিয়ার। আলোক দশা প্রত্যেকের কাছে ক্লিয়ার। এইবার চলে আসবো অন্ধকার দশা, আলোক নিরপেক্ষ দশা। ঠিক আছে, চলো এবার চলে আসবো আলোক নিরপেক্ষ দশা। কি প্রত্যেকের কাছে সহজ লাগছে তো? প্রত্যেকে একটু তোমরা যারা ক্লাসগুলো দেখো বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দেবে, কারণ অনেকেই হয়তো জানো না যে এখানে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, কারণ এবছর থেকেই তোমাদের নতুন 9 এবং 10-এর ক্লাস দেওয়া হচ্ছে। তো তোমরা অনেক স্টুডেন্টরাই এখনও জানো না যে এখানে প্রপারলি প্রত্যেকটা রেগুলার বেসিসে ক্লাস আসছে। তো তোমাদেরকে প্রত্যেককে বলবো, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর বন্ধুদেরকে একটু জানিয়ে দিও যে এখানেও তোমরা রেগুলার বেসিসে ক্লাস পাচ্ছ কমপ্লিটলি ফ্রিতে আর একদম কোয়ালিটি কন্টেন্টের সাথে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি যতটা সম্ভব তোমাদেরকে খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তো তোমরাও একটু রিভিউ দিও যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। একদম। তাহলে নেক্সট চলে আসছি আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ দশা মানে যেটা অন্ধকারে হবে, সূর্যালোকের অনুপস্থিতিতে। তো সারাদিন ধরে ওই ঘটনা তো ঘটলো, সূর্যালোক আসছে, কার্বন ডাইঅক্সাইড নেওয়া হচ্ছে। দেখো কার্বন ডাইঅক্সাইডের কোনো রোল কিন্তু ছিল না। বলো যে আমরা এতক্ষণ দেখলাম আলোক দশা যা যা দেখলাম, ওখানে কোথাও কার্বন ডাইঅক্সাইডের রোল ছিল না। কার্বন ডাইঅক্সাইড শুধু কি করেছে, উদ্ভিদ গ্রহণ করে করে রেখে দিয়েছে স্টোর করে।
ওটাকে বলা হয় কার্বন আত্তীকরণ। কার্বনগুলোকে রেখে রেখে স্টোর করছে কোষের মধ্যে। কার্বনের কিন্তু কাজই ছিল না কার্বন ডাইঅক্সাইডের। ওখানে কে কে কাজ করলো? জল কাজ করলো, ওখান থেকে অক্সিজেন তৈরি হলো, সূর্যালোক কাজ করলো, ক্লোরোফিল কাজ করলো। আর কাজ করে কি কি তৈরি করেছে? প্রোডাক্ট তৈরি করেছে এটিপি তৈরি করেছিল, NADPH2 তৈরি করেছিল। এই প্রোডাক্টগুলো কিসে লাগবে বলো তো? দেখো আমরা পড়েছিলাম না সহায়ককারী উপাদান, তো এই অন্ধকার দশায় কিন্তু এই জিনিসগুলো লাগবে। কার্বন থেকে, এই যে কার্বন ডাইঅক্সাইড, সেখান থেকে গ্লুকোজ বানাতে গেলে না আমাদের এই প্রোডাক্টগুলো লাগবে, যার জন্য কিন্তু আলোক দশাই তৈরি হয়েছিল। তাহলে প্রথম যে দশা সেটা কি হবে? কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ। সারাদিন ধরে যে কার্বন ডাইঅক্সাইডগুলোকে নেওয়া হলো সেগুলোর স্থিতিকরণ ঘটবে এই শুরুতে, আর PGA গঠন হবে। তাহলে কি হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের এটা অন্ধকার দশা কোথায় হবে? স্ট্রোমাতে হচ্ছে। স্ট্রোমা কোন জায়গাটা? ক্লোরোপ্লাস্টের যে ফাঁকা জায়গাটা, গ্রানা ছাড়া বাদবাকি যে ফাঁকা সাইটোপ্লাজমের মতন অংশগুলো ছিল সেই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে কি হবে? অন্ধকার দশা সম্পন্ন হবে। আর স্ট্রোমার মধ্যে প্রথমেই প্রেজেন্ট থাকে কি? RUBP। দেখো সহায়ককারী উপাদানে আমরা এটাও পড়েছিলাম, RUBP, যার ফুল ফর্মও আমি লিখে দিয়েছি প্রথম পেজে, রাইবিউলোজ 1,5-বিসফসফেট। তাহলে এটা স্ট্রোমার মধ্যে পাওয়া যায়। তো এই RUBP কি করবে? এই RUBP কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। RUBP কি করবে? কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে। আর গ্রহণ করতে সাহায্য করে একটা এনজাইম যার নাম হচ্ছে রুবিস্কো। মানে ওই যে তোমরা খেলো না স্কোয়ার টাইপের অনেকগুলো কালার থাকে, ওই রুবিস্কো নয় কিন্তু। এই রুবিস্কোটা হচ্ছে একটা এনজাইম বা উৎসেচকের নাম, যেটা এই বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। তো রুবিস্কো একটা উৎসেচক, এ কি করছে? কার্বন ডাইঅক্সাইডকে RUBPর সাথে যুক্ত হতে সাহায্য করছে। যুক্ত হওয়ার পর এখানে কি তৈরি হয়? প্রথম প্রোডাক্ট তৈরি হবে PGA। এটার ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হয়ে যাচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে? তো এই প্রথম এখানে RUBP কার্বন ডাইঅক্সাইড জুড়ে গিয়ে 12 অণু PGA তৈরি করে এখানে। তো এখানে বোধহয় 12টা RUBP রয়েছে, 6টা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, কারণ 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমরা দিয়েছিলাম। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইড এখানে মিলে কি তৈরি হলো? 12টা PGA তৈরি হলো, 12 অণু PGA। এটাই প্রধান উপাদান। তারপরে কি হবে? এই PGA এর বিজারণ ঘটবে। যে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, PGA এর বিজারণ ঘটবে। তাহলে PGA এবার বিজারিত হচ্ছে। বিজারিত হওয়ার সময় অনেকগুলো সাইড রিয়াকশন ঘটে। দেখো আমি বলে দিই, 12 অণু PGA ছিল, এরা কি করবে? 12টা PGALD, এটাকে বলা হয় ফসফোগ্লিসারলডিহাইড। ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন করবে। আর এইখানে সাহায্য করবে কে? এইখানে এই যে ATP ছিল না, ATPতে কিন্তু শক্তি সঞ্চয় থাকে। আমরা পড়েছিলাম না মাইটোকন্ড্রিয়াতে ATP উৎপন্ন হয়, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, কারণ ATP কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে। আর এই ATP যখন ভাঙে তখন শক্তি নির্গত হয়। তো এখানেও PGA থেকে PGALD তৈরি করতে গেলে আমার লাগবে শক্তি, আর সেই শক্তিটা কোথা থেকে পাবো? ATP ভেঙে তৈরি হবে ADP, ফসফেট রিলিজ হলো, একটা ফসফেট কমে গেল। ফসফেট কমে যাওয়ার ফলে কি হচ্ছে? এখান থেকে শক্তি বাইরে বেরিয়ে যায়, আর সেই শক্তিটাকে কাজে লাগালো PGALD। এখানে শুধু এটাই নয়, আরও একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? NADPH2 ছিল তো, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, আবার জারণ ঘটবে। জারণ মানে NADP প্লাস হয়ে যাবে, H কি হয়ে যাবে? বেরিয়ে যাবে, প্রোটন হিসেবে বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইখানে এই দুটো ঘটনা ঘটলো। তাহলে ATP আর NADPH কোথায় লাগলো? PGA থেকে PGALD এইখানে লাগলো, মানে PGA এর বিজারণ ঘটাতে লাগলো। ঠিক আছে? কারণ এই হাইড্রোজেনগুলো এখানে প্রবেশ করে গেল, এখানে NADPকে আবার জারিত করে দিল। তাহলে এই দুটো ঘটনা ঘটলো। তাহলে আমরা আলটিমেটলি পেলাম কি? PGALD পেলাম। এরপর PGALD আবার কি হবে? এই যে রাইবিউলোজ PGALD 12খানা তৈরি হয়েছে, তো এই 12খানার মধ্যে 10টা চলে যাবে আবার RUBP তৈরি করতে। তাহলে 12 অণু
PgALD 12 অণু PgALD এর মধ্যে 10 অণু পুনরায় কি করছে, RUBP সংশ্লেষ করে, RUBP সংশ্লেষ করে। ঠিক আছে, মানে 10 অণু চলে গেল, পুরো আবার RUBP তৈরি করবে, আবার RUBP থেকে PGA আবার বিজারিত হয়ে PgALD, আবার PgALD থেকে আবার RUBP, এই সাইকেলটা চলতেই থাকবে। এই সাইকেলটাকে বলা হয় কেলভিন সাইকেল। ঠিক আছে, বিজ্ঞানী কেলভিন এটাকে আবিষ্কার করেছিলেন। আর গ্লুকোজ কোথা থেকে তৈরি হবে, এই যে বাকি 2 অণু পড়ে থাকলো, বাকি 2 অণু PgALD, বাকি 2 অণু PgALD এ কি করবে, এ গ্লুকোজ সংশ্লেষ করবে, গ্লুকোজ সংশ্লেষ করে। তাহলে আলটিমেটলি চক্রটা কি দাঁড়ালো, আলটিমেটলি যদি আমি চক্র করে দেখাই তাহলে কি ছিল, RUBP ছিল, RUBP থেকে কি তৈরি হলো, PGA তৈরি হলো। তাহলে এখানে আমার কে যুক্ত হলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছিল। PGA থেকে কি তৈরি হলো, 12টা PgALD। এই PgALD তৈরি করতে এখানে লেগেছে আমার ATP, যেখান থেকে ADP হয়েছে, আর লেগেছে NADPH, যেটা NADP হয়েছে, NADP প্লাস হয়েছে। ঠিক আছে, 12 অণু PgALDর মধ্যে 10টা PgALD আবার RUBP বানাবে, আর 2টো PgALD গ্লুকোজ বানাবে, 2টো গ্লুকোজ বানাবে। তাহলে এই চক্রাকার ওয়েতে কিন্তু অন্ধকার দশা চলতে থাকে। এটাকে বলা হয় C3 চক্র। ঠিক আছে, এটাকে কি বলা হয়, C3 চক্র, বা এটাকে কি বলা হচ্ছে, কেলভিন চক্র বলা হয়। বিজ্ঞানী কেলভিন এই চক্রটাকে আবিষ্কার করেছিলেন বলে এটাকে কেলভিন চক্র কিন্তু বলা হচ্ছে। বিজ্ঞানী কেলভিন এই চক্রটা আবিষ্কার করেন বলে এটাকে কেলভিন চক্র বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে অন্ধকার দশায় এইভাবে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। আর কিছুটা তো আবার RUBP বানালো, যেটা পরবর্তীকালে আবার গ্লুকোজ বানাবে। তো এইভাবে আলোক দশা, অন্ধকার দশা চলতে থাকে, আর আলটিমেটলি আমাদের খাবার তৈরি ডান, খাবার তৈরি কিন্তু হয়ে গেল। তাহলে আশা করি পুরোটা বোঝা গেছে। তাহলে সালোক সংশ্লেষে আমরা সমস্ত উপাদান সমূহ পড়লাম, তারপরে আলোক দশা পড়লাম, অন্ধকার দশা পড়লাম, এবং আলটিমেটলি আমাদের গ্লুকোজ কীভাবে তৈরি হয় সেটা আমরা বুঝে গেলাম। তাহলে সালোক সংশ্লেষের তাৎপর্য যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, তাহলে তাৎপর্য কি হবে? তো এখানে দুটো তাৎপর্য তোমাদের বইতে দেওয়াই আছে। কি কি? একটা হচ্ছে সৌরশক্তি আবদ্ধকরণ এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিতে রূপান্তর। আমরা কি দেখলাম? সৌরশক্তি যেটা ছিল, এই সৌরশক্তিকে কি তুমি পারতে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে? না, গাছ পেরেছে। তাহলে গাছেরা কি করে? সৌরশক্তিকে আবদ্ধ করলো, কিসের মধ্যে? ক্লোরোফিলের মধ্যে আবদ্ধ করলো, এবং সেখান থেকে উত্তেজিত হয়ে কি তৈরি করলো? খাদ্য উৎপাদন করলো। আর এই খাদ্যের মধ্যে সেই শক্তিটা স্থৈতিক শক্তি হিসেবে রয়ে গেল, যেটা একটা রাসায়নিক শক্তি, মানে রাসায়নিক পদার্থ গ্লুকোজ C6H12O6। তো এইভাবে কিন্তু খাদ্য তৈরি হলো। আর একটা কাজ কি হলো? অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য। কারণ সবুজ উদ্ভিদ সে কি করছে? সে যখন বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, তার সাথে সাথে সালোক সংশ্লেষের সময় প্রচুর অক্সিজেনও তৈরি হচ্ছে। তো এর জন্য কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, কারণ আমরা প্রাণীরা কি করি? আমরা প্রাণীরা শ্বসন প্রক্রিয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন নিই, আর আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইড বার করে দিই। তাহলে এক্ষেত্রে গাছেরা আমাদের বের করে দেওয়া কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিচ্ছে, আর ওদের গাছ থেকে রিলিজ হওয়া যে কার্বন অক্সিজেন সেটা বাতাসে থাকছে, সেটা আমরা গ্রহণ করছি। এর ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য বজায় থাকছে। ক্লিয়ার? তাহলে এই গেল সালোক সংশ্লেষের তাৎপর্য। তাহলে এখানে আমাদের উদ্ভিদ শারীরবৃত্তিতা, এটার মধ্যে যে সালোক সংশ্লেষ চ্যাপ্টারটা ছিল, এই সালোক সংশ্লেষ টোটালি কমপ্লিট হয়ে গেল। এরপর দিন যে বাকি পার্টটুকু রয়েছে, তোমাদের জৈবনিক প্রক্রিয়ার যে বাকি পার্টটুকু রয়েছে, সেইটুকু কিন্তু নেক্সট ক্লাসে তোমাদের কমপ্লিট হবে। তো আশা করি তোমাদের ক্লাসটা প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। অনেকটা ডিটেল ওয়েতে কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অনেকগুলো ডায়াগ্রাম যেগুলো তোমরা বইতেও হয়তো পাবে না, তো এখান থেকে এই ডায়াগ্রামগুলো খুব ভালো করে নোট করে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষার আগে রিভিশনে কিন্তু ভীষণ হেল্প করবে। তো প্রত্যেককে বলবো অবশ্যই
অবশ্যই ক্লাসটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইভাবেই কিন্তু এখানে রেগুলার ওয়েতে কিন্তু ক্লাস আসছে। তো চলো, প্রত্যেককে থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।